বাংলাদেশে বিনিয়োগে বিদেশিদের আস্থা তৈরিতে কাজ করছে সরকার। চীনের দালিয়ানে বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় গুরুত্ব আরোপ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে সতর্কতা নাশকতার বড় পরিকল্পনা ছিল দাবি ডিএমপির। ধানমন্ডিতে জামাতের মিছিল শেষে সাংবাদিকদের উপর হামলা। দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সিদ্ধান্ত আদালতের, বলেছেন তথ্য উপদেষ্টা। পতিত শক্তি দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত, মন্তব্য রিজভীর। ফ্যাসিবাদ বিরোধীরাই এখন ফ্যাসিবাদের পথেই হাঁটছে অভিযোগ জামাত আমিরের। জুলাই হত্যার বিচারে ব্যর্থ হলে 5 বছরও টিকতে পারবে না বিএনপি, হুঁশিয়ারি নাহিদের। অপ্রতিরোধ্য মেসি উঠলেন সর্বোচ্চ গোলের চূড়ায়। নকআউট পর্বে আর্জেন্টিনা, এমবাপ্পের জোড়া গোলে দ্বিতীয় রাউন্ডে ফ্রান্স। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বৈশ্বিক বিনিয়োগকারীদের বাংলাদেশি বিনিয়োগের আস্থা তৈরিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিনিয়োগ কর্মসংস্থান নিশ্চিতের পাশাপাশি জলবায়ু মোকাবেলায় গুরুত্ব দিয়েছেন তিনি। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে প্রধানমন্ত্রীর কার্যক্রম নিয়ে ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন এই তথ্য জানিয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্মানে চীনের প্রধানমন্ত্রীর দেয়া নৈশ ভোজেও অংশ নেন সরকার প্রধান। 26 জুন চীনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চীন থেকে বিস্তারিত জানাচ্ছেন জাহাঙ্গীর। চীনের দালিয়ানে শুরু হয়েছে 3 দিনের ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের 17তম বার্ষিক অধিবেশন। এতে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধনী অধিবেশনে যোগ দেওয়ার পাশাপাশি ক্লাইমেট লিডারশিপ ইন এ শিফটিং গ্লোবাল ল্যান্ডস্কেপ শীর্ষক সেশনে বক্তব্য রাখেন। ভাষণে সরকার প্রধান আগামী 5 বছরে 20,000 কিলোমিটার খাল খনন, পদ্মা ও তিস্তা ব্যারেজ নির্মাণ, বৃক্ষরোপণ এবং জলবায়ু রক্ষায় তার সরকারের পরিকল্পনার কথা উল্লেখ করেন। প্রধানমন্ত্রীর এসব পরিকল্পনার ভূয়সী প্রশংসা করেন বিশ্ব নেতারা। পরে দালিয়ানের শাংরি-লা হোটেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের দিনব্যাপী কার্যক্রম নিয়ে ব্রিফিং করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা সহ প্রেস উইংয়ের কর্মকর্তারা। উপদেষ্টা মাহাদি আমিন জানান, চীন সফরের মধ্য দিয়ে ঢাকা বেইজিং সম্পর্কে যোগ হবে নতুন মাত্রা। The political side of this visit, where we build with the aim of strengthening our relations with an important development partner, and he will have meetings with the Premier as well as the President and various business leaders. এই সম্মেলনের মাধ্যমে তার যে মূল লক্ষ্য বাংলাদেশে অধিকতর বৈদেশিক বিনিয়োগ নিশ্চিত করা, কর্মসংস্থান সৃষ্টি করা, জলবায়ুর সহনশীলতা এবং টেকসই উন্নয়নের যে অগ্রযাত্রা রয়েছে সেটিকে আন্তর্জাতিক বিনিয়োগ এবং অংশীদারিত্বের সাথে আরও গভীরভাবে সম্পৃক্ত করা। তিনি জানান, বাংলাদেশের সবার জন্য ব্যবসা উন্মুক্ত বলে বৈঠকে জানিয়েছেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের ব্যবসা যে সবার জন্য উন্মুক্ত, আমরা ডিরেগুলেশন করছি, ইকোনমিক লিবারালাইজেশন করছি, ফরেন ইনভেস্টমেন্ট অ্যাট্রাক্ট করছি, সেগুলোর জন্য কিন্তু বৈশ্বিক বিনিয়োগকারীদেরকে আস্থা তৈরি করা, একটা প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি করা, সেগুলো নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা চলছে। সম্মেলনের বাইরে চীনের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে নৈশভোজে ও সস্ত্রীক অংশ নেন তারেক রহমান। বুধবার দুপুরে হাইস্পিড ট্রেনে বেইজিংয়ের উদ্দেশ্যে যাত্রা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে দিনের শুরুতে গিনির প্রধানমন্ত্রী আমাদু উরিবাহের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও অ্যালোইস জুইঙ্গের সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন। বিনিয়োগ, ব্যবসা বাণিজ্য সহ এ অঞ্চলের অর্থনীতি গতিশীল করতে বাংলাদেশকে অংশীদার করার বিষয়ে আলোচনা হয় বৈঠকে। জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ সহ উচ্চ ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য সমন্বিত উদ্যোগ নিতে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে বাংলাদেশের পরিবেশ রক্ষায় তার সরকারের নেওয়া বৃক্ষরোপণ কর্মসূচি, খাল খনন কর্মসূচি, পানির প্রবাহ ধরে রাখা সহ পরিবেশ রক্ষায় নানা উদ্যোগের কথা তুলে ধরেন তিনি। জাহাঙ্গীর আকন, বাংলা ভিশন, চীন। সরকারকে বিব্রত করতেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে চায় বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মুসলিউদ্দিন আহমদ। তিনি দাবি করেন, সুযোগ পেলে নাশকতার বড় পরিকল্পনা ছিল তাদের। পবিত্র আশুরা উপলক্ষে হোসেনি দালান পরিদর্শন শেষে তিনি আরও বলেন, তাজিয়া মিছিলে সর্বোচ্চ নিরাপত্তা দেবে পুলিশ। এদিকে রাজধানীর 12 থানায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের 18 নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে
ডিএমপি, জানাচ্ছেন জিয়া খান। পূর্ব ঘোষণা অনুযায়ী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে রাজধানীতে সতর্ক অবস্থানে ছিল আইনশৃঙ্খলা বাহিনী। এমন বাস্তবতায় জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় নিজেদের শক্ত অবস্থানের কথা জানান ডিএমপি কমিশনার। বলেন, নিরাপত্তা জোরদারের পাশাপাশি অভিযান ও তল্লাশি চলমান। মিছিল এবং সমাবেশ বা জমায়েত হওয়ার মাধ্যমে তারা আসলে বাংলাদেশ সরকারকে একটা বিব্রতকর অবস্থায় ফেলতে চায়, আইন শৃঙ্খলার অবনতি ঘটাতে চায়। গ্রেফতারকৃতদের তথ্যে নাশকতার পরিকল্পনার দাবি করেন মুসলিউদ্দিন আহমদ। ককটেল বিস্ফোরণ থেকে আমরা একটি বিষয় আমাদের কাছে অবশ্যই প্রতিভাত হয়েছে যে কোনো ধরনের নাশকতার পরিকল্পনা তাদের কাছে থাকতে পারে। আমরা মোটামুটি নিশ্চিত যে সুযোগ পেলে তারা নাশকতা করতে পারে। এর আগে পবিত্র আশুরা উপলক্ষে মঙ্গলবার সকালে পুরান ঢাকার হোসেনি দালান ইমামবাড়ায় নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন করেন ডিএমপি কমিশনার। তাজিয়া মিছিল সহ বিভিন্ন শোক কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ করতে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও কথা বলেন তিনি। মিছিলে ব্যবহৃত নিশানের উচ্চতা 12 ফুটের বেশি হওয়া যাবে না। কোনো প্রকার ধারালো ধাতব বস্তু, দাহ্য পদার্থ, ছুরি, চাকু, লাঠি, ছোরা, তরবারি, বর্ষা, ব্যাগ, সুটকেস, পোটলা ইত্যাদি নিয়ে মিছিলে অংশগ্রহণ করা যাবে না। সেদিন যান চলাচলের ট্রাফিক নির্দেশনা মেনে চলতে নগরবাসীর প্রতি অনুরোধ করেন। মিছিল চলাকালীন বিকল্প রাস্তা ব্যবহারের জন্য আমরা বিনীতভাবে অনুরোধ করছি। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। ধানমন্ডি 32 নম্বরে জামাতের মিছিল শেষে সাংবাদিকদের উপর হামলার ঘটনা ঘটেছে। সকাল 8:30টার দিকে ধানমন্ডি 32 নম্বর এলাকায় একটি বিক্ষোভ মিছিল বের করে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ। মিছিল শেষে সাংবাদিকদের উপর হামলার এই ঘটনা ঘটে। সাংবাদিকদের আওয়ামী লীগের দোষর আখ্যা দিয়ে এই হামলা চালানো হয়। এ সময় বেশ কয়েকজন সাংবাদিক গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলে উপস্থিত অন্য সাংবাদিকেরা দ্রুত তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান। এদিকে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে জামাত। তাদের রাজনৈতিক কর্মসূচিতে বহিরাগত কেউ ঢুকে পড়ে কেউ এমন অনভিপ্রেত ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে দাবি করেছে দলটি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ও অস্থিতিশীলতা প্রতিরোধের দাবিতে দেশ জুড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বিভিন্ন জায়গায় হয়েছে র্যালি ও মোটর শোভাযাত্রা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে আরো জানাচ্ছেন সিরাজুম মনির শুভ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে চট্টগ্রামে বিএনপির শক্ত অবস্থান ছিল। প্রশাসনের পাশাপাশি মাঠে ছিলেন বিএনপির নেতাকর্মীরা। শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে বাড়তি সতর্কতায় ছিলেন তারা। অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে রাজশাহীতে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে মহানগর যুবদল। নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরের সমাবেশে বক্তব্য রাখেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি রফিক আহমেদ ডলার। নারায়ণগঞ্জের রূপগঞ্জে নাশকতা এড়াতে রাস্তায় ছিলেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। হয়েছে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি। উপজেলার ভুলতা, মুড়াপাড়া, তারাবো, কাঞ্চন 300 ফিট সড়কসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে হয় কর্মসূচি। মানিকগঞ্জে বিক্ষোভ ও সমাবেশ করেছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। জেলা শহরের শহীদ স্মৃতিস্তম্ভ থেকে মিছিল বের হয়। শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে শহীদ রফিক চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে অবস্থান ও নিমতলায় পথসভা করেছে মুন্সিগঞ্জ যুবদল। সিরাজদিখানে হয়েছে মোটরসাইকেল বহরের শোডাউন। এ সময় নেতাকর্মীরা মহাসড়কে অবস্থান নিয়ে কেন্দ্রীয় কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করেন। বেআইনি মিছিল, শোডাউন ও অন্যান্য কর্মসূচির মাধ্যমে নাশকতা এবং বিশৃঙ্খলা ঠেকাতে গোপালগঞ্জ শহরে পুলিশের সতর্ক অবস্থান ছিল। পাশাপাশি ছিলেন বিএনপির নেতাকর্মীরা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বা তার অঙ্গ সংগঠনের কোনো নেতাকর্মীকে শহরে কোনো মিছিল মিটিংয়েও দেখা যায়নি। নৈরাজ্য ও নাশকতার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। 0 পয়েন্টে অবস্থান নিয়ে সমাবেশ করে তারা।
দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ করেছে মেহেরপুর জেলা বিএনপি। দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাসুদ অরুণের নেতৃত্বে ডক্টর শহীদ শামসুজ্জোহা পার্ক থেকে মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা জজ কোর্টের সামনে গিয়ে শেষ হয়। সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল। একই দাবিতে জেলা যুবদলও অবস্থান কর্মসূচি পালন এবং মোটরসাইকেল শোভাযাত্রা করেছে। মিছিল ও বিক্ষোভ করেছে যশোরের শার্শা উপজেলা ও বেনাপোল পৌর শ্রমিক দল। বেনাপোল স্থলবন্দরের প্রধান ফটকের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। বেনাপোল বাজার ঘুরে প্রধান ফটকের সামনে গিয়ে সেটি শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন শ্রমিক দলের নেতাকর্মীরা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে দিনাজপুরের হিলিতে মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন বিএনপি নেতাকর্মীরা। উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে বাংলা হিলি বাজার খাদ্য গোডাউন মোড় থেকে শোডাউন বের হয়। বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। সিরাজুম মনির শুভ, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান জানিয়েছেন, দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না সেটি ঠিক করবে আদালত। সেখান থেকে যে রায় আসবে তাই মেনে নেবে সরকার। যেহেতু তাদের কার্যক্রম নিষিদ্ধ, তাই তাদের কর্মসূচিতে সরকার বাধা দেবে, এটি স্বাভাবিক। আহমেদ সরোয়ারের রিপোর্ট। সমসাময়িক বিষয় নিয়ে নিয়মিত সংবাদ সম্মেলনের অংশ হিসেবে মঙ্গলবার সচিবালয়ে সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। পিআইডির সম্মেলন কেন্দ্রে করা এই সংবাদ সম্মেলনে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের বিগত কিছুদিনের কার্যক্রম তুলে ধরেন উপদেষ্টা। এটাকে যতটা সম্ভব এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদ জানান, মানুষের সামনে দাঁড়ানোর নৈতিক কোনো সাহস নেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের। এই দলটা এখন যে কোনো কর্মসূচি নিয়ে যদি মাঠে নামতে চায়, সে তারা একটা আইন ভঙ্গকারী কাজ করছে। সো সরকার সেখানে ব্যবস্থা নেবে, এটাই স্বাভাবিক। এবং রাজনৈতিক দলগুলোর আসলে ওখানে করার কিছু নেই। এটা তারা সিম্বলিকলি হয়তো মাঠে আছেন, যেহেতু তারা বলছেন তারা অনেক কিছু করে ফেলবেন। আওয়ামী লীগ সম্পর্কে অবস্থান হচ্ছে এটা যে তার চেকলিস্টটা দেখা হবে যে জুলাইয়ে যে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি হয়েছে, মানবতা বিরোধী অপরাধ হয়েছে, তাতে সে দল হিসাবে জড়িত ছিল কিনা। সে যদি দল হিসাবে, একটা দলের অপরাধ বা সমস্যা এগুলো থাকে, এগুলোর বিচার তো হচ্ছে, সংগঠন হিসাবে সে এখানে যুক্ত ছিল কিনা, আসলে সেইটাই দেখার ব্যাপার। এটা একটা বিচারিক প্রক্রিয়া। যদি সেটা হয়, তার সমর্থন কেমন থাকুক আর যাই হোক, এটা নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়তো আদালত দেবেন। আমি হয়তো বলছি, কারণ এটা আদালতের জুরিসডিকশন, আমাদের কিছু করার নেই। সো এই প্রসেসটা আমরা মেনে নেব। আবার এটাও বলে রাখি, যখন আমরা আদালতে যাই, আমরা প্রস্তুত থাকি যে আমি যা মনে করি সেটা ভুল প্রমাণিত হলো, রায় আমার বিপক্ষে গেল, এবং একটা সভ্য দেশে সেই রায় মেনে নিতে হয় সবাইকে, এবং আমরা সেটা করব। উপদেষ্টা জানান, মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর সব মিলিয়ে সফল হয়েছে। এই সফরে মুক্ত বাণিজ্য চুক্তি ও দ্বিপাক্ষিক নানা বিষয়ে আরও গুরুত্ব পাবে বলে জানান উপদেষ্টা। অতীতে শ্রমবাজার বারবার হওয়ার পরও আমাদের দিক থেকে কিছু সমস্যার কারণে আবার বন্ধ হয়েছে। আমরা আশা করি এই সরকার সেই জিনিসগুলো কাটিয়ে উঠে এটাকে কন্টিনিউ করতে পারবে। আমি কিছু ব্যক্তিগত কথাবার্তার ক্ষেত্রে খেয়াল করেছি, আমার কাছে মনে হলো, আমি এটাও আবার বলছি, আমি খুব নিশ্চিতভাবে বলছি না, এটা খুব দ্রুতই উন্মুক্ত হবে, আমরা এটা আশা করতে পারি নিশ্চয়ই। এক প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা জানান, রাষ্ট্র ও সরকার নারীর প্রতি কোনো ধরনের বুলিং সহ্য করবে না। আমরা কিন্তু কিছু ব্যাকগ্রাউন্ড কাজ করছি। এই ধরনের কুৎসা, নোংরা কথা এই সরকার সহ্য করবে না, নারীদের প্রতি বিশেষ করে। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। বিদেশে পাচার করা টাকা দিয়ে পতিত শক্তি আবারও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, জনগণকে সঙ্গে নিয়ে সব ধরনের সন্ত্রাসী কার্যক্রম রুখে দেওয়া হবে। কার্যক্রম নিষিদ্ধ স্বৈরাচার আওয়ামী লীগ প্রতিরোধে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম। যে কোনো সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের প্রজন্ম সজাগ রয়েছে বলে জানান তারা। বলেন, বিগত দিনে স্বৈরাচার আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের উপর যে নির্যাতন করেছে তার বিচার করতে হবে। এদিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। লুটপাট, অর্থ পাচার সহ আওয়ামী লীগের সব অন্যায়ের বিচারের কথা জানান তিনি। আজকে দেশ যেভাবে অগ্রগতির দিকে ধাবিত হচ্ছে, এই অগ্রগতি, সমৃদ্ধি, শান্তি, গণতন্ত্র, বহুদলীয় গণতন্ত্র, মানুষের মত প্রকাশের স্বাধীনতা, এটাকে আবার বন্ধ করার চক্রান্ত তারা করছে তাদের উত্থানের মধ্যে দিয়ে। ওইটা আর সম্ভব নয়। জনগণ ঐক্যবদ্ধ, গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ।
সড়ক পরিবহন, রেলপথ ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, জাতি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ চেয়েছে বিধায় দলটির কার্যক্রম নিষিদ্ধ হয়েছে। সকালে মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলার চর গলগলিয়া এলাকায় বাংলাদেশ রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি বলেন, নিষিদ্ধ হওয়ার জন্য জাতি গণ অভ্যুত্থান করেছে, দেশ থেকে তাদের পালিয়ে যেতে বাধ্য করেছে দেশের জনগণ। এখন জনগণও তাদেরকে নিষিদ্ধ করেছে এবং আইনও তাদের নিষিদ্ধ করেছে। মন্ত্রী বলেন, নিষিদ্ধ কোনো বিষয় নিয়ে কথা না বলাই শ্রেয়। তিনি আরো বলেন, একটি নিষিদ্ধ দলের তৎপরতা চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা। নিষিদ্ধ দলের তৎপরতা চোখে পড়বে এটাই তো কাম্য না। একটা নিষিদ্ধ সংগঠনের তৎপরতা যদি চোখে পড়ে এটা জাতির ব্যর্থতা। একসময় একটা রাজনৈতিক দল ছিল এবং জন আকাঙ্ক্ষা এবং জনগণের প্রতিপক্ষ হয়ে ফাংশন করতে গিয়ে আজকে পরিত্যক্ত, জনগণ কর্তৃক বর্জিত, সর্বশেষ নিষিদ্ধ। তো নিষিদ্ধ মানে নিষিদ্ধই। জনগণ রাজনৈতিক দলের বৈধতা দেয়, আইন এবং জনগণ একত্রিত করে সমন্বিতভাবে। এখন জনগণও তাদেরকে নিষিদ্ধ করেছে এবং আইনও তাদের নিষিদ্ধ করেছে। অতএব নিষিদ্ধ কোনো বিষয় নিয়ে কথা না বলেছিল। জামাত ইসলামের আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান বলেছেন, যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে একসময় কথা বলতো এখন তারাই ফ্যাসিবাদের পথে হাঁটতে শুরু করেছে। মসজিদ, মাদ্রাসা, এমনকি খেলার মাঠও দলীয়করণ করেছে। বিকেলে রাজধানীর বিজয়নগরে 11 দলীয় জোট আয়োজিত সমাবেশে একথা বলেন জামাত আমির। বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, মজলুম ছিলেন, দয়া করে জালেম হবেন না। এ সময় জুলাইয়ের প্রতিটি হত্যার বিচার চান জামাত আমির। প্রশ্ন রাখেন, কোন সত্য আড়াল করতে বিচার বিলম্ব করছেন? বলেন, বিচার করুন, নয়তো ক্ষমতা ছাড়ুন। এ সময় সম্প্রতি গাইবান্ধায় শিবির নেতা হত্যার বিচার দাবি করে তিনি বলেন, হত্যা করে আদর্শ নির্মূল করা সম্ভব নয়। নির্মূলের ফ্যাসিবাদী ভাইরাস থেকে বিরত থাকারও আহ্বান জানান তিনি। সমাবেশে বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বিএনপি জুলাই হত্যার বিচার করতে ব্যর্থ হলে 5 বছরও টিকতে পারবে না। যারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পুনর্বাসন চায় তাদেরও পতন হবে। আমরা পরিষ্কার বলে দিচ্ছি, হয় আপনারা বিচার নিশ্চিত করুন, না হয় আপনারা যাওয়ার রাস্তা খুঁজে বের করুন। 2/3 কিভাবে পেয়েছেন আপনারাই ভালো জানেন, আর দেশের জনগণও জানে, এবং এই ব্যাপারে কিছু রাজ সাক্ষী ইতিমধ্যে পাওয়া গেছে। আমরা আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, মজলুম ছিলেন, জালেম হবেন না। এই রাস্তায় আমাদের কলিজার টুকরা বিপ্লবের প্রতীক শরীফ ওসমান হাদিকে হত্যা করা হয়েছে। তার বিচারও ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। এখন পর্যন্ত চার্জশিটটি দেওয়া হয় না। কাকে খুশি করার জন্য, কোন সত্যকে আড়াল করার জন্য এটা করা হচ্ছে? এই ফ্যাসিবাদের ভাইরাস, চাঁদাবাজির ভাইরাস, দুর্নীতির ভাইরাস, দলীয় শাসনের ভাইরাস, এই সকল ভাইরাস মুক্ত করার জন্য আরেকটি বিপ্লব অনিবার্য হয়ে উঠেছে। রাজনৈতিক বিবেচনায় আর কোনো স্কুল কলেজ হবে না। উন্নত বিশ্বের মডেলে দেশে বিশ্বমানের 670টি স্কুল গড়ে তোলার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন। মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম কলেজ অডিটোরিয়ামে কেন্দ্রীয় সচিবদের সঙ্গে এক মতবিনিময় সভায় এই ঘোষণা দেন তিনি। এ সময় শিক্ষামন্ত্রী বলেন, দেশে স্কুল কলেজ তৈরি করা এক ধরনের ব্যবসা। প্রথমত রাজনৈতিক উদ্দেশ্যে এসব করা হয়। প্রধানমন্ত্রী সহ নানা জনের নাম দিয়ে স্কুল কলেজ প্রতিষ্ঠা করেন, অথচ একটি স্কুল গড়ে বছরে 48 লাখ টাকা খরচ করা হয়। একটি ছাত্র পরীক্ষা দেবে না, শতভাগ ফেল করবে, তা কি করে হয়? এমন প্রশ্ন রাখেন শিক্ষামন্ত্রী। তিনি আরো বলেন, এখন থেকে এনটিআরসির মাধ্যমে শিক্ষকদের বদলি করা হবে। এছাড়া আগামী জুলাই মাসের প্রথম সপ্তাহে শিক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধে করা 32,000 মামলা নিষ্পত্তি হলে শিক্ষক নিয়োগের অচলাবস্থা ও সংকট কেটে যাবে বলেও তিনি মন্তব্য করেন। আমাদের এখানে স্কুল কলেজ তৈরি করা, এটা কোড আনকোড অনেকেরই ব্যবসা। প্রথমত এটা হলো রাজনীতি করা। একটি স্কুলে 4 লক্ষ টাকা, বছরে 48 লক্ষ টাকা দিচ্ছেন, একটি ছাত্র পরীক্ষা দেবে না এবং 100% ফেল করবে, এটা কি হতে পারে? শিক্ষা দিয়ে রাজনীতি করবে এবং এই শিক্ষাকে দিয়েই তারা এলাকার ভিতরে নিজস্ব প্রভাব প্রতিপত্তি। আপনি প্রধান শিক্ষক, আপনি প্রিন্সিপাল, আপনার ছেলেকে আপনার প্রতিষ্ঠানে না পড়িয়ে অন্য প্রতিষ্ঠানে পড়ান। ইউ ডোন্ট হ্যাভ এনি কনফিডেন্স অন ইউর ইনস্টিটিউশন। ডু ইউ সি?
অপ্রতিরোধ্য মেসি, অপ্রতিরোধ্য আর্জেন্টিনা। গ্রুপের দ্বিতীয় ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়নরা 2-0 গোলে হারিয়েছে অস্ট্রিয়াকে। টানা 2 জয়ে গ্রুপ জে থেকে সবার আগে দ্বিতীয় রাউন্ডের টিকিট কাটল আর্জেন্টিনা। ম্যাচের প্রথম গোলটি করে অনন্য উচ্চতায় উঠলেন মেসি। বিশ্বকাপে সবচেয়ে বেশি গোলের চূড়ায় উঠলেন আর্জেন্টাইন এই জাদুকর। দ্বিতীয় গোলটি করে রেকর্ডটিকে আরও এক ধাপ উপরে নিয়ে গেলেন। মনির হোসেন খানের ডেস্ক রিপোর্ট। গত 5 দিন ধরে থমকে আছে বিশ্ব। সবার একটাই অপেক্ষা, কবে আসবে মেসির দ্বিতীয় ম্যাচ। বিশ্বসেরার সিংহাসনে বসেছেন 4 বছর আগে, এবার সর্বোচ্চ গোলের মুকুট মাথায় পড়ার অপেক্ষা। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের তৃতীয় মিনিটেই এলো সেই সুযোগ। লাউতারো মার্তিনেজকে ডি বক্সের ভেতরে ফাউল, পেনাল্টি আর্জেন্টিনার। সবাইকে অবাক করে মেসি বল পাঠালেন বাইরে। সুযোগ এলো আরও একবার, এবার ডি বক্সের ভেতর বল নিয়ে ঢুকে পড়লেন মেসি। শেষ মুহূর্তে অস্ট্রিয়া ডিফেন্সের বাধা, আবারও গোলবঞ্চিত মেসি। অপেক্ষা বাড়ল আরও কিছুক্ষণ। পেনাল্টি থেকে গোল পেলে হয়তো কিছুটা অপূর্ণতা থেকে যেত। সম্রাটের কুড়িয়ে পাওয়া ধন হাতে নিলে চলে না, মুকুট চাই শির উঁচু করে, সম্রাটের আগমন ধ্বনি দিয়ে। 38 মিনিটে এলো সেই মহেন্দ্রক্ষণ। মেদিনার নিরীহ দর্শন পাসটাও মেসির চাতুর্যে হয়ে গেল দুর্গভেদী। এরপর মেসির অব্যর্থ বান, ধসে পড়ল অস্ট্রিয়ার রক্ষণ দুর্গ। নতুন করে উড়ল দিগ্বিজয়ী এক বীরের বিজয় কেতন। সব জয়ের পরও থাকে কিছু অপূর্ণতা। বিশ্বকাপ ফুটবল মানেই এখন মেসি। শিরোপা এসেছে গত আসরে, এবার প্রথম ম্যাচেই পূরণ হয়েছে হ্যাট্রিকের অপূর্ণতা। অস্ট্রিয়ার বিপক্ষে গোল করে উঠলেন সবচেয়ে বেশি গোলের চূড়ায়। পেছনে পড়লেন জার্মানির মিরোস্লাভ ক্লোজা। ম্যাচের অর্ধেক আকর্ষণ সেখানেই শেষ। আর্জেন্টিনার ব্যবধান বাড়ানোর চেষ্টা, অন্যদিকে অস্ট্রিয়ার প্রত্যাবর্তনের গল্প লেখার অদম্য প্রয়াস। সবই আসলে আনুষ্ঠানিকতা। শেষ পর্যন্ত মেসির সেই গোলেই মিলল জবাব। ম্যাচের দ্বিতীয় গোলটিও জাদুকরের পা থেকে। টানা 2 ম্যাচে আর্জেন্টিনার জয়। 2 ম্যাচেই 5 গোল আর্জেন্টিনার, 5টি মেসির পা থেকে। রাউন্ড অফ 32-তে পা দিল আলবিসেলেস্তেরা। মনির হোসেন খান, বাংলা ভিশন স্পোর্টস ডেস্ক। ফিফা বিশ্বকাপ 2026 আর্জেন্টিনা ও অস্ট্রিয়ার ম্যাচের প্রথমার্ধ কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীদের সঙ্গে এবং দ্বিতীয়ার্ধ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে দেখেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। সোমবার রাতে আর্জেন্টিনা ও অস্ট্রিয়ার মধ্যকার ম্যাচটি বড় পর্দায় দেখার এই বিশেষ ব্যবস্থা করা হয়। মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ছাত্রছাত্রীদের সঙ্গে খেলা দেখেন। খেলা শুরুর আগে থেকেই বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রছাত্রীদের পাশাপাশি আশেপাশের ক্রীড়ামোদী মানুষ জায়ান্ট স্ক্রিনের সামনে জড়ো হতে শুরু করেন। ইশরাক হোসেনের সঙ্গে খেলা দেখতে শত শত শিক্ষার্থীর এমন প্রাণবন্ত উপস্থিতি ও উন্মাদনায় পুরো ক্যাম্পাস জুড়ে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বলেছেন, কোনো রাষ্ট্রীয় কাজ সংসদ অধিবেশনের চেয়ে গুরুত্বপূর্ণ নয়। চলতি বাজেট অধিবেশনে আলোচনায় এই মন্তব্য করেন তিনি। মঙ্গলবার সংসদ অধিবেশনে আলোচনার শুরুতে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, গুরুত্বপূর্ণ আলোচনা চললেও সরকারের বেশিরভাগ মন্ত্রী উপস্থিত থাকেন না। এছাড়া অধিবেশন চলাকালীন সংসদে বিভিন্ন জায়গায় অনেককে গল্পগুজব করতে দেখা যায়। এতে সংসদের কার্যক্রমে ব্যাঘাত ঘটে বলে মনে হচ্ছে। এছাড়া সদস্যদের বক্তব্য ও দাবির বিষয়গুলো উপেক্ষিতও থাকে। জবাবে স্পিকার বলেন, অধিবেশন চলাকালীন অনেক সময় ফ্লোর ক্রসিং করতেও পাওয়া যায়। তিনি বলেন, সংসদ অধিবেশন হচ্ছে রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। পরে প্রস্তাবিত বাজেটের উপর আলোচনা করেন সরকার ও বিরোধী দলের সদস্যরা। সরকার মন্ত্রীর কাছে আবেদন করছে, রাজস্ব বাড়াতে হলে দুটো জিনিস এখানে লক্ষণীয়, যেটা সংসদের মেজাজের সাথে যায় কিনা আপনি সিদ্ধান্ত দেবেন। একটা হলো যে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা, সংসদ সদস্যদের কথাগুলা যাদের নিজের কানে সরাসরি শোনা দরকার, বিশেষ করে মন্ত্রিপরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, অনেক সময় দেখি যে মন্ত্রণালয় সম্পর্কে কথা বলছে সেই মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কেউ এখানে উপস্থিত নেই। সংসদ চলাকালীন সময় মাঝে মাঝে আমরা লক্ষ্য করি কোনো কোনো জায়গায় 4-5 জন মিলে আরেকটা মিটিংয়ের মতো চলতেছে। এগুলাতে সংসদের ডিসেন্সি যেমন নষ্ট হয়, তেমনি আমরা যারা সংসদকে অনুসরণ করার চেষ্টা করি আমাদের মনোযোগও নষ্ট হয়। মাননীয় চিফ হুইপ বলেছিলেন যে তারা রাষ্ট্রীয় কাজে ব্যস্ত। তো যাই হোক, আমি আবারও আজকে তাগিদ দিলাম, কোনো রাষ্ট্রীয় কাজ সংসদ অধিবেশনের চাইতে বেশি গুরুত্বপূর্ণ নয়।
সকল রাষ্ট্রীয় কর্মকাণ্ডের মধ্যে সংসদ অধিবেশন সবচেয়ে বেশি গুরুত্ব পায়, and it takes precedence over any other business of the state. সুতরাং আপনি মাননীয় মন্ত্রীদেরকে বলবেন তারা যেন সংসদে যথাসময়ে আসেন। আমি মাঝে মাঝে দেখি সংসদের ছোট ছোট গ্রুপে কথাবার্তা চলে, ফ্লোর ক্রসিংও দু একবার দেখেছি, সেগুলো আমি সাথে সাথে পয়েন্ট আউট করেছি। আপনারা সংসদের মধ্যে গ্রুপ আলোচনা করার চেষ্টা করবেন না এবং যত সম্ভব নিজের আসনে বসে সংসদ কার্যক্রমে অংশগ্রহণ করার, অন্তত ভালোভাবে শোনার চেষ্টা করবেন, এটাই আমরা আশা করি। এবার পুশিনে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর নতুন কৌশলও ব্যর্থ হয়েছে মেহেরপুর সীমান্তে। বারবার ব্যর্থ হয়ে পাটক্ষেতের আড়ালে পুশিনের চেষ্টা চলছে তাদের। তবে এই পদক্ষেপ রুখতে কঠোর অবস্থানে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিও। মেহেরপুর জেলার 3 দিক জুড়ে বিস্তৃত 85 কিলোমিটারের ভারতীয় সীমান্ত। এই বিশাল সীমান্ত দিয়ে যে কোনোভাবেই পুশিন ঠেকাতে এবার স্থানীয় জনগণকে সাথে নিয়ে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি। বিএসএফ সীমান্তের ফসলের মাঠ, বিশেষ করে উঁচু পাটক্ষেতের আড়ালকে সুযোগ হিসেবে কাজে লাগাচ্ছে পুশিনে। তেমনই এক চিত্র ধরা পড়ল মেহেরপুরের বুড়িপোতা খালপাড়া সীমান্তে বাংলা ভিশনের ড্রোন ক্যামেরায়। ওপর থেকে ধারণকৃত ফুটেজে স্পষ্ট দেখা যায় কাঁটাতারের ওপার থেকে এসে ছোট্ট একটি খাল পার হয়ে 3 ব্যক্তি পাটক্ষেতের ভেতর দিয়ে বাংলাদেশের শূন্য রেখায় এসে আশ্রয় নেয়। আর রাতের আঁধারে তাদের বাংলাদেশ ভূখণ্ডে পুশিন করে দেয় বিএসএফ। এই সময় বিএসএফ তাদের সীমান্ত সার্চ লাইট পর্যন্ত বন্ধ করে রাখে। এদিকে সীমান্ত নিরাপত্তা জোরদারে ব্রাহ্মণবাড়িয়ার 73 কিলোমিটার সীমান্ত এলাকায় টহল ও নজরদারি বাড়িয়েছে বিজিবি। সীমান্তে মাদক পাচার, চোরাচালান ও যে কোনো ধরনের অনুপ্রবেশ পুশিন ঠেকাতে নিয়মিত টহল ও নজরদারি কার্যক্রম চালানোর পাশাপাশি যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে বলেও জানিয়েছেন তারা। জব্দ $12 বিলিয়ন ফেরত পেতে যুক্তরাষ্ট্রের সাথে একটি চুক্তিতে পৌঁছেছে ইরান। পাশাপাশি তেহরানের তেল রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা সাময়িকভাবে তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালীতে নতুন করে নিষেধাজ্ঞা আরোপেরও কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার মার্কিন অর্থ মন্ত্রণালয় জানায়, ইরানের তেলের উপর আরোপিত নিষেধাজ্ঞা আগামী 21 অগস্ট পর্যন্ত সাময়িকভাবে শিথিল করেছে যুক্তরাষ্ট্র। এই সময়ের মধ্যে অপরিশোধিত তেল ও সংশ্লিষ্ট পণ্য উৎপাদন, বিক্রয় এবং সরবরাহ করতে পারবে তেহরান। সোমবার ইরানের পার্লামেন্ট স্পিকার বাগের গালিভাব জানিয়েছে, $12 বিলিয়ন জব্দ সম্পদ ফেরত পেতে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছে ইরান। আগামী 60 দিন হরমুজ প্রণালীর প্রশাসনিক দায়িত্ব ইরানের হাতে থাকবে বলেও তিনি জানান। এদিকে সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ইরান আলোচনার পর নতুন করে পারমাণবিক ইস্যু সামনে এসেছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেরি ভ্যান্স দাবি করেছেন, ইরান আন্তর্জাতিক পরমাণু পরিদর্শকদের দেশটিতে প্রবেশের অনুমতি দিতে রাজি হয়েছে। তবে তেহরান এই দাবি প্রত্যাখ্যান করে বলেছে, তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন কোনো প্রতিশ্রুতি দেওয়া হয়নি। যুক্তরাষ্ট্র ইরান চলমান কূটনৈতিক তৎপরতা এবং দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে আলোচনা করতে পাকিস্তান সফরে গিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বিশ্ব ফুটবলে সর্বকালের সেরাকে, এই অমীমাংসিত বিতর্ক নিয়ে এগিয়ে যাচ্ছে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় খেলাটি। বিশ্বকাপ এলেই সর্বকালের সেরার বিষয়টি বারবার আলোচনায় উঠে আসে। বিশেষ করে লিওনেল মেসি যতদিন ফুটবল মাঠে আলো ছড়াবেন, পেলে, ম্যারাডোনাকে ছাড়িয়ে মেসির শ্রেষ্ঠত্ব নিয়ে আলোচনা বা বিতর্ক চলতেই থাকবে। তবে 2022 বিশ্বকাপের পর বিশ্বের সেরা ফুটবল বোদ্ধারা নিঃসংশয় মেসি দ্য গোট। সাইফুর রহমান চৌধুরীর ডেস্ক রিপোর্ট। বিশ্ব ফুটবলে সর্বকালের কে সেরা, পেলে না ম্যারাডোনা, এই বিতর্কে ফুটবল বিশ্ব মধ্যে ছিল প্রায় 4 দশক। কিন্তু 2022 বিশ্বকাপে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করিয়ে এই বিতর্কে পানি ঢেলে দিয়েছেন স্বয়ং লিওনেল মেসি নিজেই। 2022 কাতার বিশ্বকাপের পর ইংল্যান্ডের সাবেক গ্রেট গ্যারি লিনেকার বলেছিলেন, এখনও কি কে সেরা তা নিয়ে কোনো বিতর্ক আছে? 2026 আসরে আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে বিশ্বকাপে মেসির প্রথম হ্যাট্রিকের পর ব্রাজিল ফুটবল গ্রেট রোনালদো নাজারিও বলেছেন, সর্বকালের সেরা বিতর্কের শেষ টানার সময় এসে গেছে। এবার মানতেই হবে মেসি সেরা। অস্ট্রিয়ার বিপক্ষে দুর্দান্ত জোড়া গোলে যে মিরোস্লাভ ক্লোসার সর্বোচ্চ গোলের রেকর্ডটি নিজের করে নিয়েছেন মেসি, সেই জার্মান কিংবদন্তি মেসিকে অভিনন্দন জানিয়ে বলেছেন, মেসি সাধারণ কোনো ফুটবলার নন, মেসি ইতিহাসের সর্বকালের সেরা ফুটবলার, অভিনন্দন চ্যাম্পিয়নকে। বিশ্বকাপে মেসির সর্বোচ্চ গোলের রেকর্ডটি ভবিষ্যতে নিজে করে নেওয়ার সবচেয়ে বড় দাবিদার যিনি, দ্য গ্রেটেস্ট শোতে 16 গোলের নায়ক কিলিয়ান এমবাপে বলেছেন, মেসির শ্রেষ্ঠত্ব নিয়ে কোনো বিতর্কই নেই। 15 বছর ধরে শীর্ষ পর্যায়ে মেসি তার অনন্য প্রতিভার প্রমাণ দিয়ে যাচ্ছেন।
সময় সেরা কোচ লুইস এনরিকে, পেপ গার্দিওলা থেকে স্পেনের তরুণ সেনসেশন লামিনে ইয়ামাল পর্যন্ত মেসির শ্রেষ্ঠত্বে মুগ্ধ। ফুটবল ইতিহাসে লিওনেল মেসি প্রথম গ্রেটেস্ট অফ অল টাইম গোট উপাধি পেয়েছেন। বয়স প্রায় 40 ছুঁই। বয়সের ভারে গতি ও ক্ষিপ্রতা কিছুটা কমেছে। মধ্যমাঠ থেকে বলে নিয়ন্ত্রণ নিয়ে কয়েকজনকে কাটিয়ে বল ড্রিবল করে গোলে পাঠানোর দক্ষতা কিছুটা কমে গেছে, কিন্তু পেনাল্টি বক্সে বল পেলেই সেই আগের ক্ষিপ্রতাই ধরে রেখেছেন দ্য গ্রেট। আলজেরিয়া ও অস্ট্রেলিয়ার বিপক্ষে যার প্রমাণ দিয়েছেন দ্য কিং। 8 বারের ব্যালন ডি'র জয়ী মেসি ক্লাব ফুটবলে প্রায় সব শিরোপাই জিতেছেন। 2022 বিশ্বকাপ জিতে জাতীয় দলের হয়ে শ্রেষ্ঠত্বের বিতর্ক শেষ করে দিয়েছেন মেসি নিজেই। রেকর্ড নাকি ভাঙার জন্যই গড়া হয়, আর মেসি কোনো রেকর্ড ভেঙেছেন তাতে এখন আর অনেকেই বিস্মিত হন না। বিশ্বের কোনো ফুটবল ভক্তই তাতে বিস্মিত হওয়ার কথা নয়, কারণ লিওনেল মেসি যে একজন প্রকৃত চ্যাম্পিয়ন, সর্বকালের সেরা দ্য গোট। সাইফুর রহমান চৌধুরী, বাংলা ভিশন, স্পোর্টস ডেস্ক। নিষ্প্রভ ক্রিস্টিয়ানো রোনালদো নিজেকে ফিরে পাওয়ার আরেকটি সুযোগ পাচ্ছেন আজ। শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে বিশ্বকাপ খেলতে আসা পর্তুগালের আজ টুর্নামেন্টে টিকে থাকার লড়াই। সেরা 32-এ আজ তাদের জয়ের বিকল্প নেই। কে গ্রুপে পর্তুগিজদের আজ প্রতিপক্ষ এশিয়ার দল উজবেকিস্তান। বাংলাদেশ সময় রাত 11টায় শুরু হবে ম্যাচটি। মনির হোসেন খানের আরেকটি রিপোর্ট। বিশ্বকাপ মাতাচ্ছেন লিওনেল মেসি। 39 বছর বয়সে একের পর এক রেকর্ডে লিখছেন নতুন সব অধ্যায়। আর্জেন্টিনা দলকে টানছেন একাই। ঠিক বিপরীত মেরুতে তার চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো। বিশ্বকাপ ট্রফি তুলে ধরার নেশায় 41 বছর বয়সে খেলছেন জাতীয় দলে। তবে প্রথম ম্যাচে CR7-কে খুঁজতে হয়েছে আতসী কাজ দিয়ে। তার নিষ্প্রভতায় চারদিকে চলছে সমালোচনার ঝড়। যদিও পর্তুগিজ কোচ ঢাল হয়ে দাঁড়াচ্ছেন দলের সবচেয়ে বড় তারকার। তিনি এমন একজন খেলোয়াড় যিনি দীর্ঘদিন ধরে দেশের হয়ে খেলা চালিয়ে যাচ্ছেন এবং তিনি দলের জন্য আরও উন্নতি করতে চান। তিনি সত্যিই দলের জন্য একজন আদর্শ। রোনালদোর মতোই অবস্থা তার দল পর্তুগালের। বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে যুক্তরাষ্ট্রে এসে এখন খাদের কিনারায় তারা। প্রথম ম্যাচে কঙ্গোর সাথে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করেছে। উজবেকিস্তানের সাথে পা হরকালেই বিপদ। শঙ্কা আছে প্রথম রাউন্ড থেকে বিদায়ের। জয়ের বিকল্প নেই তাদের। আমাদের দল আগের চেয়েও বেশি ঐক্যবদ্ধ। এটি একটি প্রক্রিয়া। একটি খারাপ রেজাল্টের পর সমালোচনা হওয়া স্বাভাবিক। মাঝে মাঝে এটা অন্যায্য বা নেতিবাচক মনে হতে পারে, কিন্তু এটা আমাদের প্রস্তুতির অংশ নয়। উজবেকিস্তানের প্রথম বিশ্বকাপ, হারাবার কিছু নেই। গ্রেটেস্ট শো অন আর্থে অংশগ্রহণের আনন্দে বিভোর। প্রথম ম্যাচে কলম্বিয়ার কাছে হারে গ্রুপের তলানিতে তারা। প্রথম ম্যাচের ভুলভ্রান্তি এই ম্যাচে মুছে ফেলতে দলকে অনুপ্রেরণা যোগাচ্ছেন উজবেকিস্তানের বিশ্বকাপজয়ী ইতালিয়ান কোচ ফাবিও কানাভারো। আমি যেমনটা সবসময় বলে এসেছি, আমাদের হারানোর কিছু নেই। পর্তুগাল সবসময় খেলা নিয়ন্ত্রণ করতে পছন্দ করে। তারা খুব ভালোভাবে শুরু করবে, তারা দ্রুত খেলতে চায়। আমরা তার জন্য প্রস্তুত থাকব। ক্রিস্টিয়ানো রোনালদোর জেগে ওঠার অপেক্ষায় সারা বিশ্বে তার ভক্তরা। অপেক্ষা গোলের পর আরেকটি ট্রেডমার্ক উদযাপনের। মনির হোসেন খান, বাংলা ভিশন, স্পোর্টস ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। বাংলাদেশি বিনিয়োগে বিদেশিদের আস্থা তৈরিতে কাজ করছে সরকার। চীনের দালিয়ানে বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় গুরুত্ব আরোপ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে সতর্কতা। নাশকতার বড় পরিকল্পনা ছিল দাবি ডিএমপির। ধানমন্ডিতে জামাতের মিছিল শেষে সাংবাদিকদের উপর হামলা। দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সিদ্ধান্ত আদালতের, বলেছেন তথ্য উপদেষ্টা। পতিত শক্তি দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত, মন্তব্য রিজভীর। ফ্যাসিবাদ বিরোধীরাই এখন ফ্যাসিবাদের পথেই হাঁটছে, অভিযোগ জামাত আমিরের। জুলাই হত্যার বিচারে ব্যর্থ হলে 5 বছরও টিকতে পারবে না বিএনপি, হুঁশিয়ারি নাহিদের। অপ্রতিরোধ্য মেসি উঠলেন সর্বোচ্চ গোলের চূড়ায়। নকআউট পর্বে আর্জেন্টিনা, এমবাপ্পের জোড়া গোলে দ্বিতীয় রাউন্ডে ফ্রান্স। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ 20। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishannews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishannews। ধন্যবাদ।